কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। বিয়েটা কিভাবে হয় দুজনের মধ্যে? চলতে চলতে হয়ে গেছে। ঝগড়া হলে কে আগে মানায়? দিদি কি খুব অভিমানী? আমি চুপ করে থাকাতে ঝগড়াটা আরো বেড়ে যায়। কত রোমান্টিক দেখি যে সব লং ড্রাইভে যাচ্ছে, আর আমি দেখো তোমার পাশে বসে সবসময় চিৎকার করছি, আস্তে গাড্ডা। দিদির কোন ছবিটা এখনো মানে খুব মুগ্ধ হয়ে দেখো, যে খুব ভালো লাগে পর্দায় দেখলে? ওই ছবিটা আমার মনে হয় মানে কি বলবো, শ্রেষ্ঠ ছবি। শ্বশুরমশাই আর জামাইয়ের সম্পর্কে ইকুয়েশনটা কিরকম ছিল? উনি বললেন, আয় দেখেছিস, একবারে ডায়লগ মেরে দিল, বুঝলি? এই বলে যাত্রার আর্টিস্ট। দিদি আর বোনের মনোমালিন্য হলে ঠিক তুমি কি করো, মানে তুমি কিভাবে সামলাও? ওই মেঘ বৃষ্টি রোদ্দুরের মতো। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। বাংলা ছবির স্বর্ণযুগ, যার হাত ধরে ফিরেছিলেন তিনি পরিচালক অঞ্জন চৌধুরী, এবং সেই ঘরানায় যিনি আবার ছবি বানাতে চলেছেন তিনি রীনা চৌধুরী, কন্যা এবং জামাই রয়েছে, আমি বলি সে অর্থে। সেখানে আপনারা ছবি দেখতেই পাচ্ছেন। তো দিদি একটু বলো যে এই যে বাবা যে ঘরানায় ছবি বানাতো এবং বউ সিরিজ জনপ্রিয়তা এখনো রয়েছে, এবং সেই ঘরানার হাত ধরে আবার একটা এরকম ছবি, পারিবারিক ছবি যেখানে সেন্টিমেন্ট খুব বড় একটা জায়গা, তো এই ছবির ভাবনা কিরকম ছিল যে এরকম ছবি নিয়েই ছবি করবে, পরিচালনা করবে, সেটাই ভেবেছিলে? একদম সেটাই ভেবেছিলাম, যে বাঙালি দর্শক দেখবে, বাংলা ছবি দেখবে, আর পরিবারকে নিয়ে সবাই মিলে যাতে ছবিটা দেখতে পারে সেরকম একটা তৈরি ছিলাম, প্রথম থেকেই তৈরি ছিলাম যে ওরকমই ছবি বানাবো। এবং বলতে পারো যে বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আমি সেরকম ধরনের ছবি বানিয়েছি। সোহাগরাত খুব ভালো চলছে। আমি একটু দাদার কাছে আসি, যে দিদি যখন পরিচালক, সেই সময়টা তুমি অভিনয় করছো, পরিচালক হিসেবে কিরকম? পরিচালক হিসেবে বন্ধুর মতো, মানে কোনো কাজটাই মানে একটা কি হয় যে পরিচালক মানেই আমরা একটু ভয়ে থাকি, একটা মাস্টার ছাত্রের মতো ব্যাপারটা থাকে, কিন্তু এখানে সেটা হয়নি। বন্ধুর মতো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা। একটু বলো যে গল্পের ভাবনা, এবং যখন ভাবলে যে পরিচালনা করবে তখন সেই সময়টা কিরকম ছিল, কতদিন সময় লাগলো? এটা বেশ গল্পটা আমার লেখা হয়ে গেছিল যখন লকডাউন চলছিল, সেই সময় আমি লিখেছিলাম, যে বাড়িতে বসে আছি, লকডাউনের ভেতরে লিখেছিলাম। আর এই গল্পটার মূল যেটা থিম আমার মাথায় সবসময় ঘুরতো, যে এই যে আমাদের ধর্ম নিয়ে এত হয় না, যে ধর্ম এ হিন্দু, এ মুসলমান, এ খ্রিস্টান, তো আমার মাথায় সবসময় ঘুরতো যে ধর্মটা তো যে যার মতন পালন করে, হ্যাঁ, মানুষের মনুষ্যত্বটাই আসল, এইটা আমার মাথায় খুব ঘুরতো। তো বাবাও তার আগে একটা ছবি করেছিল যেটা আব্বাজান বলে, তো সেটা প্রচুর মানে হিট এবং সব জায়গাতে চলতো, তো সেটাও আমি ছিলাম যে হিরোইন। তো আমার মাথায় সবসময় এটা ঘুরতো যে মানুষের মনের ভেতরে এটা ঢুকিয়ে দেওয়া, যে ধর্ম তো আমরা নিজেদের ধর্ম পালন করছি, এবং অন্য ধর্মের প্রতিও আমাদের সম্মান আছে যথেষ্ট। তো আমি সেটাকে আনবার চেষ্টা করেছি এখানে, যে ধর্মটা যার যার নিজের, কিন্তু মনুষ্যত্বটা কিন্তু সবার, মনুষ্যত্ব থাকে এরকম জিনিস যেটা বেসড অন মানে মনুষ্যত্বই মানুষের সব থেকে বড় ধর্ম, সেটাকেই আমি আনার চেষ্টা করেছি বইতে, এবং আমি সফল হয়েছি। রমরমিয়ে ছবি চলছে, আরও দিন চলুক। তো একটু বলো যে এত বছরের দাম্পত্য দুজনের, এবং সেই প্রথম পরিচয়টা এবং এই এতগুলো বছর কিরকম কাটছে? তোমাকে দিয়েই শুরু করি। কাটছে ভালোই, খারাপ নয়, এবং সবসময় দুজনের বোঝাপড়াটাও খুব ভালো। আমার কোনো প্রবলেম হলে যেমন ওর সাথে আলোচনা করি, ওর হলো আমার সাথে আলোচনা করে, এবং সবসময় এইটাই আমাদের চলে। কোনো দিক দিয়ে যে একাই একটা ডিসিশান নিয়ে নেবো এরম কিছু নয়, যে কোনো ডিসিশান নিতে গেলে দুজনের মতামত আদান প্রদান করেই একটা সিদ্ধান্তে আসি। সে সিনেমার ক্ষেত্রে হোক বা বাস্তব জীবনে হোক, যে কোনো ক্ষেত্রেই, সাংসারিক ক্ষেত্রেও সেই একই। মানে সংসারের থেকেও আমাদের সিনেমা নিয়েও বলতে পারো, যেহেতু বাপের বাড়ির জন্মকর্ম সিনেমা, আর এখানেও আমরা দুজনেই হচ্ছি মানে সিনেমার লাইনে, যাত্রা, থিয়েটার, এই নিয়ে মানে আমাদের জীবন না এর বাইরে যেতে পারে না। মানে কোনো একটা সিন ভাবলাম বা লিখলাম, সেটা ধরো আমার মাঝরাতে মনে হলো,
তো তখন মোবাইলে করে নিলাম, তারপরে ডেকে তুলে রাত্রির বেলায় ল্যাপটপ টেনে বসে পড়লাম যে আমার সিনটা মাথা থেকে বেরিয়ে যাবে, মানে বুঝতে পেরেছি তো, এরকম সারা রাতি জেগে রইলাম, গিয়ে 6টার সময় হয়তো ঘুমালাম, তখন কাক উঠে গেছে, লোক দুধ দিতে এসেছে বাইরে, এরকম একটা ব্যাপার আছে। একটু বিয়ের গল্পটা শুনি, যে একসাথে শুটিং করতে গিয়ে এবং সেই জায়গায় পরিচয়, তো বিয়েটা কিভাবে হয় দুজনের মধ্যে, এবং সেই সময় একটু বলো যে তোমাদের আলাপটা। না বিয়ে হয়েছে, আলাপ হয়েছে, মানে ওইটা নিয়ে না কিছু একটা ভাবিনি, মানে হয়ে গেছে একটা বিয়ে আর কি। হতে হয়, দাম্পত্য ভালোই চলছে বলবো, এত বছরের সম্পর্ক ভালোই চলছে। আর ওইটা আমরা 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 সবসময় বিয়ে সংসার এরমভাবে দেখিনি, বুঝেছো তো, মানে একটা সংসার মানে একটা একটা পরিবার, একটা বন্ধুত্ব, ঝগড়াও কি হয় না, ঝগড়াও প্রচণ্ড হয়, কিন্তু বেশিরভাগ ঝগড়াটাই হয় কিন্তু মানে যতটা না মানে সাংসারিক ব্যাপারে, কারণ আমার একটি মেয়ে আছে, ওর লয়ার, তো যতটা না মানে পরিবার সংক্রান্ত বা বাজার সংক্রান্ত একটুখানি হয়, আর বাকিটা কিন্তু সবটাই মানে কাজে, মানে ও হয়তো বললো এই ডায়লগটা না তোমার ভালো না, ব্যাস আমার যুক্তি দেওয়া শুরু হয়ে গেল, কেন বললে, তাহলে ওইটা হচ্ছে ওইটা হচ্ছে, মানে এরকম, মানে সবসময় মানে ওই ওরিয়েন্টেড, মানে এমনি কোনো ঝগড়া বা অশান্তি ওরকম টাচুট হয় না। দাদা একটু বলো প্রথম আলাপটা। আলাপ এই কাজের মধ্যে দিয়েই হয়েছে। আলাপ কাজ করতে করতে একটা কি হয়, মানে একটা ভালো লাগা তৈরি হয়, এবং সেই ভালো লাগা থেকেই আস্তে আস্তে দুজনের একটা কি হয়, মানে এটা একটা ওয়েভ লেন্থের ব্যাপার, মানে ওয়েভ লেন্থটা যখন দুজনের কাছাকাছি এবং সেটা মিলে যায়, তখন আর কোনো দূরত্ব থাকে না, এবং সেই থেকেই সম্পর্কটা তৈরি হয়। তো এক্ষেত্রেও সেটাই হয়েছে। কোন ছবির সময় সেটা একটু বলো। না ছবির সময় কিছু না, ছবি আমি অনেক বছর ধরেই ওকে চিনতাম, যাত্রা থিয়েটার, মানে কি করে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু একটা বিয়ে হয়ে গেছে আর সুন্দর সংসার করছি, ব্যাস, দ্যাটস অল। সিরিয়ালও করেছি একসাথে, যাত্রাও করেছি, আবার ফিল্মও করছি, মানে ফলে এর মধ্যে থেকেই চলতে চলতে হয়ে গেছে। হয়ে গেছে। এখন তথাকথিত ওরকম ভাবে ওই হয়নি, সেই জাঁকজমক করে একদম ওইটা হয়নি, মানে ওইটা আমরা কখনোই ম্যাটার করে না, মানে এখনও আমার মেয়েও বড় হচ্ছে, ওকেও সবসময় আমি জিজ্ঞেস করি যে হ্যাঁ রে বিয়ে থা করবি না, ও আমার দিকে একটা তাকায়, মানে মানে দৃষ্টিপূর্ণ একেবারে, যে যখন করব বলবো হবে, মানে এরকম, যে অনুষ্ঠান করবি না, কেন মানে কোনো অনুষ্ঠানের প্রতি মানে কোনো ভরসা নেই না কি ওদের, এখন নিউ জেনারেশন বলতে পারবো না, সিস্টেম আছে না, ওই সিস্টেমের মধ্যে না গিয়ে যেটা মানে মনের ভেতরের তাগিদ থেকে যখন তৈরি হয় সেটাই গ্রহণযোগ্য বলে আমার মনে হয়। তো সেটা যখন হবে তখন হবে, জোর জবরদস্তি করে কিছু লাভ নেই। মানে ওরকম সেই জাঁকজমক করে আমি এখন দেখি, এখনকার বাচ্চাগুলোকেও দেখি যে তারা ওরকমই বলে যে যখন হবে বলবো, ঠিক আছে বাবা, আমরা ওই প্রসঙ্গ নিয়ে বলি না, যখন হবে বলবি। তো ঝগড়া হলে কে আগে মানায়, দিদি কি খুব অভিমানী, কি মনে হয়? হ্যাঁ একটু অভিমানী, আর ঝগড়া হলে আমি খুব শান্ত থাকি, তো আমি চুপ করে থাকাতে ঝগড়াটা আরও বেড়ে যায়, যে কেউ কোনো কিছু বলছে না, কি ব্যাপার, কোনো রিয়াক্ট করছে না, মানে আবার আস্তে আস্তে ঝগড়া কি নিয়ে হয় সেটা বুঝতে পারি, আমি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসে ঝগড়া হয়, আবার যেটা অনেকের ঝগড়া হবার মতন ব্যাপার হয় সেখানে আমাদের ঝগড়া হয় না, মানে কোনো সূক্ষ্ম ঘটনায় ঝগড়া হলো আর কি, সেই ঘটনাটা কোনো মানে গাড়ি চলছি হয়তো একটা ওভারটেক করলো, কেন ওভারটেক করলো সে নিয়ে ঝগড়া হয়ে গেল, মানে এরকম যে আমি আর বেরোবোই না তোমার সঙ্গে, এরকম বলি। আবার খানিকক্ষণ মানে আমি বলি যে কত রোমান্টিক দেখি যে সব লং ড্রাইভে যাচ্ছে, আর আমি দেখো তোমার পাশে বসে সবসময় চিৎকার করছি, আসতে গাড্ডা, আসতে চলো, বলছে এইরকমভাবে রোমান্টিক হতে, মানে এরকম আর কি, আর কিছু হয় না। আর তারপরে যখন আবার গাড়ি চলতে চলতে আবার আবার আমাদের সিনেমায় যেতে হয়, মানে সবসময় মানে ওইটাই, মানে সিনেমা আর থিয়েটার আর সিন, এই আলোচনা, এর বাইরে কোনো আলোচনা নেই। সিনেমা থেকেই শুরু, এবং সিনেমাই সব, সে করতে বলতে গেলে যে দিদির কোন ছবিটা এখনো মানে খুব মুগ্ধ হয়ে দেখো, যে খুব ভালো লাগে পর্দায় দেখলে, এরকম এরকম মুহূর্ত কোনটা? পূজা, ওই ছবিটা আমার মনে হয় মানে কি বলবো শ্রেষ্ঠ ছবি, কারণ ওইটা এমন একটা ছবি, আর এমন কিছু কিছু মানে
সিকোয়েন্স ওখানে আছে যেটা বাচ্চা থেকে বুড়ো অবধি সকলের ভালো লাগে। এবং আমি বলি যে অনেকে অনেক স্ক্রিপ্ট লেখে, বিশেষ করে ওর বাবা অঞ্জন চৌধুরী, ওনার লেখাতে অনেককেই করে কি সহজ কথাটাকে খুব ভাষা দিয়ে অলংকার দিয়ে শক্ত করে লেখে। আর মানে আমার শ্বশুরমশাই ওর বাবা শক্ত কথাটাকে এত সহজ করে বলতে পারতেন যে সেটাই মানুষের কাছে মানে বেশি গ্রহণীয় হয়ে ওঠে। কারণ যে কোনো শ্রেণীর মানুষ, অনেক মানে গ্রামের মানুষ সবাই তো সেইভাবে শিক্ষিত নয়, তো তাদের কাছে পৌঁছতে গেলে আমার মনে হয় তাদের ভাষাতেই কথাটা বলা উচিত। ফলে তাদের কাছে খুব সেটা মানে কি বলবো মানে সহজপাচ্য হয় আর কি। তো এক্ষেত্রেও তাই, ওই জন্য পূজা ছবিটা আমার বিশেষ করে ভালো লাগে। যেমন একটা সিন ফাংশানে গেলে, বিভিন্ন প্রোগ্রামে গেলে যেমন বলে ওই একটা কাপ ভাঙুন, ডিশ ভাঙুন, তো আমি ওইটা মানে এত পপুলার যে আসলে আমি তখন বলি যে দেখো একটা ডায়ালগ তো না, এমন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নয়, কিন্তু মানুষটা তো ভেবেছিল একটা কাপ ভাঙা আর একটা ডিশ ভাঙা সেটা যে মানুষের এত ভেতরে পেনিট্রেট করতে পারে, এটা ওই ডায়ালগ দেখলেই বোঝা যায় যে একটা মানুষের একটা ক্লাসের কত কাছাকাছি, দর্শকের কাছাকাছি যেতে পারতেন। তোমার ছবির 25 দিন সেলিব্রেশন ছিল এবং সেখানে 3 বউ উপস্থিত ছিল এবং সেইটা একটা দারুণ মুহূর্ত। তো একটু বলো যে সেই সময়টা এবং তাদের সাথে এখনো যোগাযোগ রয়েছে। আমি চুমকিদি তো অবশ্যই বোন, তাদের সাথে তো থাকবেই এবং বাকি দেবিকাদি রয়েছে, রত্নাদি রয়েছে, সেই যোগাযোগগুলো এত বছর ধরে এই সুন্দর করে মেনটেন করাটাও তো একটা বিষয় থাকে। হ্যাঁ, এইটা কিন্তু একটা বলতে পারো যে পরিবার থেকেই শেখা বা গুণ, যে যাদের সঙ্গে আমি জন্মাবার পরে যাদের সঙ্গে মানে আমি দেখেছি চোখ খুলে বা আমাদের বাড়িতে আসতো, এখন পর্যন্ত তারা কেউ কেউ মারা গেছেন হয়তো, কিন্তু তাদের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ আছে। মানে আমরা যেটা মানে চেষ্টা করি একটুখানি যে যোগাযোগটা রাখার বা সম্পর্কটা টিকিয়ে রাখার। তো সেই হিসেবে আমাদের যোগাযোগ প্রত্যেকের সঙ্গে আছে, প্রত্যেকের সঙ্গে। দাদা একটু বলো যে শ্বশুরমশাই আর জামাইয়ের সম্পর্কে ইকুয়েশনটা কিরকম ছিল? খুবই ভালো। এটা নিয়ে তো বলার কিছু নেই। এবং একটা ঘটনা বলি, যখন এরাও শত্রু হয় এবং আমার প্রথম দিন ফার্স্ট শট আমার একটা জায়গায় এসে সমস্ত 4টে ভাইকে নিয়ে তো গল্প, টিচার, উকিল, ডাক্তার আর পুলিশ। তো আমি টিচার ছিলাম। তো সে এসে ফ্যামিলির সমস্ত আছে, মানে সবাই দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা মেয়েকে সেখানে নিয়ে এসছে, কোথায় থাকবে, একটা তার বাবা গুলিতে মারা যায়, সেই মেয়েটাকে তুলে এনেছে, এবার তাকে তো রাখতে হবে এক জায়গায়। তো সেইটা নিয়ে একটা সাংসারিক কিছু ডায়লগ হচ্ছে, এবার আমি এসে আমার ডায়লগ, এবং সেটা বেশ বড় ডায়লগ। এবার এসে সবাইকে সন্দেহ আছে পুরোটা একসাথে পারবে কি, তো আমি এসে পুরোটা বলি এবং বেশ ভালোই বলেছিলাম। সঙ্গে সঙ্গে শেষ হওয়ার পর মানে শ্বশুরমশাই তো উনি বললেন, আয় দেখেছিস, একবারে ডায়লগ মেরে দিল, বুঝলি, এই বলে যাত্রার আর্টিস্ট, এই আর কি। মানে এইরকমই একটা সম্পর্ক ছিল, মানে ভীষণ ভালো। মানে সবসময় বলতো যে এই রাহুলের মা কি বললো এপিসোড দেখে, মানে এটা খুব জানতে চাইতো। মানে বাবা ভীষণ পছন্দ করতে, অ্যাকচুয়াল বাবা করতো পরিবার নিয়ে ছবি, যেটা আমিও করেছি, সোহাগরাত একদম পরিবার নিয়ে ছবি। যে পরিবারের আমি যখন একটা ছবি করব, আমার পরিবার থেকে কে কে গেল দেখতে, শাশুড়ি গেছে, ননদ গেছে, অমুক গেছে, তো গেছে, এই তারা কি বললো, মানে বাবার যে এটা এখনের হয় যে হয়তো পরিবার নিয়ে যাচ্ছে না বা তারা নিজেরা আসছে, কিন্তু বাবা সবসময় এটা এনকোয়ারি করতো কিন্তু, যে কে গেছে, তোর ননদ কী বললো, আচ্ছা তোর বড় ননদ আছে, তোর ওইখানে যে ননদটা থাকে সে কী বললো, দেখেছে এখনও, আচ্ছা দেখা হয়নি, আচ্ছা তোর শাশুড়ি কী বললো ওই সিনটা দেখে, মানে জাস্ট এরকম। পরিবারের মানুষজনের রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। একদম ফ্যামিলি ম্যান, মানে পরিবার, কাজ আর পরিবার, এর বাইরে কিছু নেই। ওই পার্টি এটা সেটা যেটা হয় এইসব লাইনে, ওই না, কাজ শেষ একদম বাড়ি ছেলে বউ মেয়ে অন্যান্য সবাই সেম, আমরাও তাই তৈরি হয়েছি একদম। কিন্তু সবার সঙ্গে যোগাযোগ আছে, ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরেই আছি আমরা,
কিন্তু আমরা পরিবারের মধ্যে আছি। তো একটু কথা বলো যে এখন বাবার ছবি বলতে গেলে মানে কোনগুলো রিপিটেডলি দেখা হয় এখন, অনেকেই দেখেন, এবং তোমরা যদি বলি যে কোনো ছবির একটু ঘটনা বলো, প্রচুর ছবিতে কাজ করেছো এবং এখন তুমি পরিচালনা, বাবার কোন কোন দিকগুলো ফলো করছো যে এই রকম ভাবে এগোনো উচিত যা উনি শিখিয়ে গেছেন? প্রথম হচ্ছে পরিবারকে নিয়ে গল্প, যে সবাই মিলে যাতে দেখতে পায়। আর হচ্ছে বাঙালি অর্থ থাকবে, যে বাঙালি ছবি সবাইকে নিয়ে দেখতে হবে, সিকোয়েন্স খুব সুন্দর বুঝতো, গল্প কীরমভাবে যাবে সেরকম বুঝতো। তারপরে বুঝতো যে এটা দর্শক চাইছে, তুই কি চাইছিস, মানে এটা কিন্তু সবসময় বাবা বলতো যে তুই সবসময় দেখবি তুই কি চাইছিস সেটা বড় কথা না, দর্শকের দৃষ্টিকোণ দিয়ে দেখবি যে এইখানে তুই যদি দর্শক হতিস তাহলে তুই কি চাইতিস সেইটাই দে। 3 বউকে কি আমরা দেখতে পাবো তোমার পরিচালনায়? হ্যাঁ, আশা করছি 3 বউকে নিয়ে, তাই জন্যেই আমি ডেকেও ছিলাম, এবং তারা মানে লাকিলি সেদিনকে সবাই ফ্রি ছিল, তো এসেছিল, মানে প্রত্যেকে, দেবিকাদি, তারপরে রত্নাদি বলে আমি তো যাবই, মানে এরকম, আর দিদি তো যাবেই অবভিয়াসলি, বলে লাভ নেই। তো আমারও নিজেরও খুব ভালো লেগেছে, মানে একটা ঐতিহাসিক মুহূর্ত। একটু দাদার কাছে শুনি যে একটু শুটিং এর গল্প যদি বলো, যখন অঞ্জন চৌধুরী পরিচালক এবং তুমি শর্ট দিচ্ছ একটা, যেরকম আমরা শুনলাম, এরকম আর কি কি মুহূর্ত রয়েছে তোমার কাছে? এরাও শত্রু আছে, আর এরাও শত্রু তো আছেই, ওটা অনেক পরে উনি বাবা মারা গেলেন, তারপরে ভাই করেছে, যেমন ও লিখতো আর ভাইও লিখতো আর ভাই ডিরেক্ট করতো। কিন্তু এই ছবিতে যেমন একটা জায়গায় হয়েছিল, হয়েছে নৌকো, হ্যাঁ এই ছবিতে একটা জায়গায় এরকম আউটডোরে আমরা ওই তাজপুর দীঘা ওদিকে গেছি, এবার ওখানে বৃষ্টি হচ্ছে, কোথায় নেওয়া যায় জায়গা পাচ্ছি না, যেখানেই যাচ্ছি একটা জায়গা পছন্দ হয়েছে, মানে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এখন যেটা একটা রাস্তা হয়েছে না একদম তাজপুর থেকে ওইখান থেকে একটা মানে ওই সমুদ্রের ধার ধরে ধরে একটা রাস্তা পুরো দীঘা অবধি চলে গেছে, দারুণ জায়গাটা হয়েছে। তো ওইখান দিয়ে যেতে যেতে একটা জায়গা দেখছি অনেক মানে খাড়ি মতো আর কি, মোহনা, আর প্রচুর ছোট ছোট নৌকা, বিশাল মজার ব্যাপার, মানে মজার এখন ভাবছি, মানে আমার দরকার ছিল ওরকম একটা জায়গা, কিন্তু ব্রিজের ওপর থেকে দেখতে পাচ্ছি যে নিচটায় যাওয়াটা খুব রিস্ক, হ্যাঁ মানে একদম পাথর পড়া, আর আমরা একটা গাড়িতে আর্টিস্ট সহ, আর ওই গাড়িটা ও চালাচ্ছিল, আর পেছনে একটা সুমোতে আমাদের টেকনিশিয়ানরা ছিল, কিন্তু খুব কম টেকনিশিয়ান ছিল, বিকজ সব না হোটেলে। আমি ওদের বলেছি যে আমি যাচ্ছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে আমি যাচ্ছি, গিয়ে আমি তোদের ফোন করছি, তারপর আর একটা গাড়ি রাখা আছে ওটা আসবে। এইবার আমি বলছি কি, ওকে শুধু বললাম যে তুমি কি স্টিয়ারিংয়ে বসে নিয়ে যেতে পারবে আমার স্পট অফ দিয়ে, বলছে হ্যাঁ। এইবারে শ্রাবণী ছিল যে অ্যাক্টিংটা করবে, শ্রাবণী পেছনে, আর ও আর আমি, এইবার ও গাড়িটা চালাচ্ছে, এইবারে আমাদের যে টেকনিশিয়ান ছিল আমার পেছন আসছে, এসে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে, বলছে দিদির গাড়িটা উল্টে যাবে, আমরা আর এগোবো না। হ্যাঁ, ওকে আমি হাত দেখাচ্ছি, ওরা আর এগোচ্ছে না। আমি বলছি তুমি চলো তো, আমি নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছি তখন ওদের হাত দেখিয়েছে যে এবার এসো, তারপরে এসছে। এবার অন্য আর মানে টেকনিশিয়ানরা সব কিন্তু হোটেলে ওয়েট করছে যে দিদি কখন গ্রিন সিগন্যাল দেয় ওরা আসবে। আমি ওর ভেতরেই শর্ট নিয়ে, কেন ঝমঝমে বৃষ্টি তো, শর্ট নিয়ে সব কিছু নিয়ে বাড়ি হোটেলে চলে এসেছি। এবার ওরা রেডি, কখন বেরোবো, আমি বেরোতে হবে না, আমার শর্ট নেওয়া হয়ে গেছে। আর ওরকম রিস্কি জোনে গিয়ে শট নিয়েছিলাম। এটা একটা ইয়েটা কি ছিল ওইখানে, এরকম মানে জায়গাটা দেখতে পাচ্ছি, কিন্তু কোথা দিয়ে ওই জায়গাটা পৌঁছবো সেটা খুঁজে পাচ্ছি না। লোককে জিজ্ঞাসা করছি এই জায়গাটা কিভাবে যাব, ওরা একটা দিক দেখাচ্ছে, গিয়ে এন্ড, আর যেতে পারছি না ওই জায়গায়। আবার ঘুরে ঘুরে আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম, সেটা আবার ব্রিজের তলায় নেবে, তার তলা দিয়ে এবার একটা গায়ে যে গিয়ে দেখি পুরো জল, আর ওখানে তো বালি, তারপরে ঝিনুক, শুধু লক্ষ লক্ষ কোটি কোটি ঝিনুক যেমন ইয়ের ধারে হয়। এইবার সামনে জল আর কিছু বোঝা যাচ্ছে না, উঁচু নিচু জায়গা, তো ওই জায়গাটা পৌঁছবো কি করে? তখন ভাবলাম যা আছে যা দেখি, মানে আমি একসময় কার র্যালিতে গিয়েছিলাম, তো আমি দেখলাম চুপ করে বসো, দেখি আমি কি করা যায়। এবার আমি হাই পিক আপ দিয়ে একদম গাড়িটা ওই জল, ওরা পিছন থেকে দেখছি, ওরা বলছে যেতে পারবো না, আবার ব্যাক করতে হবে। আমি ওইখানে একদম হাই পিক আপ দিয়ে পুরো জল ফল কেটে বেরিয়ে চলে গেছি। গিয়ে ওপারে গিয়ে যাই দাঁড়িয়েছি, ওরা তখন
মানে ভাবছে যাবো কি যাবো না, আমাদের গাড়ি উল্টে যাবে, কিচ্ছু হবে না, চলে এসো, কোনো অসুবিধা নেই। তো ওই একটা মুহূর্ত ছিল। তারপরে যখন জায়গাটায় পৌঁছলাম, জায়গাটা অসাধারণ, অসাধারণ, স্ক্রিনে লেগেওছে অসাধারণ। মানে সারি সারি ওই ছোট ছোট নৌকা দাঁড়িয়ে আছে, ওই নো তার রিস্ক নো মাঝখানে গেইন একটা কথা আছে না, ওইটা আমার ক্ষেত্রে হয়েছে আর কি। শুটিংয়ে বাবার কাছে বকুনি খেয়েছো, এরম মুহূর্ত হয়েছে? না, আমি অতটা খাইনি বকুনি। বরাবরই কি মানে খুব পরিচালনার ক্ষেত্রে আমরা যদি বলি না খুব শান্তভাবে, নাকি খুব রেগে যেত কোনো সময়? না, বাবা কখনো রাখতো না, একদম শান্তভাবে বুঝিয়ে দিত, আর এত সুন্দর বোঝাতো যে একদম মাথার মধ্যে ঢুকে যেত। তো রাগ কখনোই দেখিনি বাবাকে। তো দিদিকে পরিচালনা তো নিশ্চয়ই আমরা দেখতে পাবো তোমার পরিচালনায়, তো সেই নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দিদি আমার সেকেন্ড যে ছবি ছিল ছায়াসূর্য, তাতে একটা স্পেশাল রোল করেছিল। তো এইখানে দিদিকে নেবারই কথা ছিল, কিন্তু দিদির তখন দুটো প্রজেক্ট চলছিল, একটার থেকেও ছাড়া পেলে আর একটাতে পাচ্ছিল না, মানে ডেট ক্ল্যাশ করেছিল। তো পরবর্তী যে ছবি আমার আছে, তো সেই ছবিতে দিদির দারুণ ভূমিকা এবং অপূর্ব ভূমিকা। আমি এই সময় বলছি না, ডিসক্লোজ করছি না, বাট দিদি আছে। এখন আমি যদি তোমাদের ক্ষেত্রেও বলি যে সিনেমা সিরিয়াল থেকে এখন বেশ কিছুটা দূরে নাকি নিজেদের মতো করেই পরিচালনা করবে? দিদি অনেকদিন পর্দায় অভিনয়, সেই জায়গাটাতে তো বেশ কিছুটা দূরেই রয়েছে। হ্যাঁ, পর্দায় এখনও যায়নি, কিন্তু অনেকে বলছে যে দিদি কেন আসো না বা কিছু। তো আমি যাব, নিশ্চয়ই যাব, কিন্তু সেরকম হয়তো নিজের ছবিতেই যাব, সেরকম রোলেই যাব। তো এখন সেই জন্যে আমি করছি না, কিন্তু এখনও আমার মনে হয়নি যে আমি যেতে পারবো, বা এখন আমি ওই পরিচালনাই করব, লিখবো। আর তোমার ক্ষেত্রে তুমি কি এখন দিদির পরিচালনায় কাজ করবে নাকি অন্যান্য? না, অন্যান্যও করতে, এই তো কালকে একটা শুটিং আছে, যাবো। তো অন্য ক্ষেত্রেও করছি, তবে আমি ওই খুব লিমিটেড, আমি অনেক কাজ করতে হবে এরকম নয়, যেটা ভালো লাগে করি, না ভালো লাগলে করি না। সেটা কি ইচ্ছে নাকি চরিত্রের পছন্দ থাকে অনেক সময়, সেইগুলো রয়েছে? না, চরিত্রটা তো একটা ব্যাপারই, মানে একটা চরিত্রটা যদি একটা গল্পের মধ্যে তার কোনো ভূমিকা না থাকে, আমার মনে হয় সেই চরিত্রটা না করাই ভালো। যদি সেরকম কিছু হয়, সেটা ছোট হোক বড় হোক, সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে সেই চরিত্রের ওই গল্পের মধ্যে তার ভূমিকা কতটা, সেটার উপর ডিপেন্ড করে। সেই হিসেবে করি। আর সব ক্ষেত্রে বেশি কাজ করতে হবে, সব ছবিতেই করতে হবে এমনটা নয়। আপাতত ওর ছবিতেই করছি, আর একটা দুটো করছি আর কি। পরিচালনার কাজে দাদা কতটা সাহায্য করে? না, ভালোই সাহায্য করে, খুবই ভালো সাহায্য করে। তবে আমি ওকে মানে অ্যাক্টিং ওয়াইজ বেশি মানে বলি যে এইটা করতে হবে। আমি কি হয়, আমার ডিপার্টমেন্ট ভাগ করা থাকে, মানে ওকে আমি বললাম এটা কীরকমভাবে নিতে পারি, বা ও আমাকে সাহায্য করে, কিন্তু ওরকমভাবে কিছু না যে একদম সাহায্য করতেই হচ্ছে। ও অ্যাক্টিং সাইডটা দেখে, তো অ্যাক্টিংটাই দেখে। আমার যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা আছে, তারাই অ্যাক্টিংই মানে ডিরেকশনে সাহায্য করে। আমার ভীষণ ভালো না, মানে কি বলবো, মানে টিম ওয়ার্কটা ভীষণ, যেটা মেন ব্যাপার, যেটা মেন। মানে কেউ কারোর কাজে হস্তক্ষেপ করে না যে হ্যাঁ ওর কাজটা আমাকে দেখতে হবে, ওর অ্যাক্টিংটা আমাকে দেখতে হবে, না। যেটা যার ডিপার্টমেন্ট, ইভেন আমার যে সোহাগরাত, তাতে কিন্তু ও আমার বর বলে একটা বিরাট ক্যারেক্টার দিয়ে দিয়েছি তা কিন্তু না। নায়ক আলাদা, নায়িকা আলাদা, সব কিছু আলাদা। ওর একটা ক্যারেক্টার আছে যেটা গুরুত্বপূর্ণ, যেটা মনে হয়েছে যে আমি যে ক্যারেক্টারটা দিয়েছি, মনে হচ্ছে যেন ওই ক্যারেক্টারটা আমার। এরকম নয় কি যে আমি মানাচ্ছে না তা সত্ত্বেও ওকে বুঝবো, ওরকম না, কিন্তু চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, ওকে ওইটাই। কিন্তু অনেকে বলবে যে তুই তাহলে ওই ক্যারেক্টারটা কেন ওকে দিলি না? হ্যাঁ, আমি বললাম না, ওইটা আমার মনে হয়েছে যে ওই ছোট্ট ক্যারেক্টারটাই ওকে মানাবে ভালো, তো ওকে দিয়েছি। ছবিতে যেটা আমার মনে হয়, একটা ছবি করতে গেলে প্রথম তো দর্শকের কথা ভাবতে হয়, ডিরেক্টরকে, এবং তার সাথে প্রডিউসারের কথাও ভাবতে হয়। কারণ ওখানে যদি বেশি কম্প্রোমাইজ করা হয়, তাহলে ছবিটা তো মানুষ দেখে, তো তাদের কাছে যদি মনে হয় এই চরিত্রটা বোধহয় ঠিক হয়নি, মানে সিলেকশনটা ভুল হয়েছে বা চাপিয়ে দেওয়া হয়েছে, তাহলে প্রডিউসারেরই ক্ষতি হয়। কারণ সে তো অর্থলগ্নি করে এখানে ছবিটা করতে এসছে, শুধুই শিল্প নয়, তার সঙ্গে ব্যবসাটাও জড়িত, ফলে সেটাও ডিরেক্টরকে খেয়াল রাখতে হয়, সেই ভেবে কোনো করতে হয়। কোনো গল্প নেই। প্রডিউসারকে ফার্স্ট বলি যে আপনার কি কোনো মনে হয় যে কে এটা নেবেন না? প্রডিউসারও নতুন ছিল এই
যে না আপনি আপনি কাকে ভেবেছেন, আমি যাদের যাদের ভেবেছি তাদের যদি ডেট ক্ল্যাশ না করে থাকে আমি তাদেরই পেয়েছি, তাদেরই নিয়েছি। মেয়ের ইচ্ছে নেই অভিনয় করার বা অভিনয়ে আসার? না ইচ্ছে নেই। আমরা বলি, অনেকেই বলে যে কেন ছবিতে আসে না, বা ওর ইচ্ছা নেই অতটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি একটা কথা বলো, ভাইকে মিস করো নিশ্চয়ই খুব? সে আর বলো, ও আমাদের থেকে ছোট ছিল, মিস তো করি, প্রতি পদক্ষেপে মিস করি। ভাইয়ের কাজ দেখা হয় যেগুলো আগে করেছে? হ্যাঁ পুরো দেখা হয়, তবে সিরিয়াল করেছে তো বেশি, সিরিয়ালগুলোতে রিপিট হয় না, তো সেই অর্থে দেখা হয় না আর কি। আর ছবি যেটা করেছে সেটা এখন পর্যন্ত এতে আসেনি, কোথাও ওটিটিতেও আসেনি, কিছু আসেনি। তিন ভাই বোনের মুহূর্তগুলো নিশ্চয়ই ভীষণ সুন্দর মুহূর্ত, সেগুলোকে কতটা এখন মিস করলো বা রিকল করলে কি কি মনে পড়ে? সবটাই, কেন আমরা তো ভীষণ পরিবারের ভেতরে থাকতাম তো, সবটাই। এখন তো দিদি মাথার উপরে আছে, তো দিদির সঙ্গে মানে এই তো মানে গেলই একটু আগে, তো দিদির সঙ্গেই সবসময় মানে ছোটোর থেকেই দিদির সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত। ভাইয়ের সঙ্গেও ভীষণ ছিলাম, আমার ভাব প্রচণ্ডই ভাব ছিল। তো আছি মানে পুরো পরিবারকে নিয়েই আছি আমরা সবসময়, তো ভাই বোনরাও সব আছে, ফলে পরিবারের বাইরে নেই, বন্ধুও নেই, আমাদের পরিবারের বাইরে বন্ধু নেই। দিদি আর বোনের মনোমালিন্য হলে ঠিক তুমি কি করো, মানে তুমি কিভাবে সামলাও? ওদের খুব একটা হয় না, ওই সাময়িক মানে ওই কিরকম হয় একটা কোনো একটা বিষয় নিয়ে হয়তো একটু মান অভিমানের হলো, ও হয় আবার কেমন ওই মেঘ বৃষ্টি রোদ্দুরের মতো, এই আছে এই বৃষ্টি এই মেঘ এরকম আর কি। মানে আমাদের কিন্তু Stable মানে নয়। সত্যি কথা বলতে কি, তুমি যদি বলে এটা টাচুট, মানে বলবো কি যে বোনের সঙ্গে মানে অভিমান বা ওই, আর আমার না এমন একটা সম্পর্ক ইভেন আমার ননদের সঙ্গে, মানে রাতে ও বলে যে কখন ঘুমোলে, মানে এরকম রাত 2:30 3টে ননদের সঙ্গে গল্প হচ্ছে, মানে এটা কিন্তু হয় না, স্বাভাবিকভাবে হয় না। কিন্তু আমার ননদরা সব ফোন করে হচ্ছে রাত 1টা। হ্যাঁ বয়স্ক ননদ, অনেক বয়স্ক ননদ আছে, টিচার ছিল, রিটায়ার করেছে, মানে আমি হচ্ছি মানে আমার সঙ্গে কথা বলার সুযোগ বা কোনো প্ল্যান করতে হলে সেটা আমার সঙ্গে, সেটা রাত 12টায় শুরু হলো, রাত 3টায় গিয়ে থামলো। হ্যাঁ এবার আমার যে ননদ আছে সব কাজ টাজ করে, এবার আমি সব কাজ করলে ফ্রি আছো, ধরো আমি বললাম যে না তাহলে তুমি 5 মিনিট বাদে করো, এই 5 মিনিট বাদের থেকে শুরু হলো, ও কিন্তু ঘুমিয়ে পরের দিন হয়ে গেল হয়তো। হ্যাঁ কতক্ষণ কথা হয়েছে, এবার আমার মেয়ে বলো 3টে অবধি, রাত 3:30 অবধি কী কথা বলো। মানে আমার কিন্তু এরকম সম্পর্ক, মানে দিদির সঙ্গে যেরকম সম্পর্ক ঠিক আমার, হ্যাঁ ননদদের সঙ্গেও সেম, ইভেন দিদির ননদদের সঙ্গেও আমার এরকম সম্পর্ক। মানে হয়তো কোথাও যাবে, রিনার কাজ আছে, দিদি বললো হ্যাঁ তাহলে শোনো রিনার যেদিন ছুটি থাকবে তাহলে সেই দিনকে আমরা বসবো, দিদি বলে দেখেছিস তো কী অবস্থা, মানে এরকম, মানে এরকমভাবেই পরিবারের সঙ্গে আমরা যুক্ত, মজা করে সবাই মিলে থাকার যে ব্যাপারটা, সেটা আড্ডাটা একদম জমিয়ে দিতে পারে, তাই না? হ্যাঁ একদম, আমি ছাড়া হবে না কোনো, মানে দিদির শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি, মানে আমার কর্মক্ষেত্র, মানে আমি ছাড়া হবে না, জমবে না পুরো। দুই বোনের যখন আড্ডা হয়, গল্প হয়, সেটা অনেকটা সময় ধরে নিশ্চয়ই? অনেকটা সময় ধরে হয়, হতে হতে ধরো গল্প করতে করতে দিদি আবার একটা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়লো, মানে বুঝতে পারছি কি ওর মানে এরকম, মানে আর কিন্তু ওর ভেতরেই থাকতে হবে, মানে আর সবচেয়ে বড় কথা দিদির বন্ধুই আমার বন্ধু, আমার বন্ধুই দিদির বন্ধু, মানে বুঝতে পেরেছো তো, আমাদের এক্সট্রা কোনো বন্ধু নেই, সব বন্ধু মানে এরকম। ননদ দেওর আমার মানে দেওরের বউ, মানে দেওরের বউ আমি বলছি সোমা বলে আমার দেওরের বউ আছে, ওর বাপের বাড়ি যেতে যতটা না পছন্দ করে আমার বাড়িতে আসে, মানে চলো রিনাদির বাড়িতে যাবো, 4খানা 5খানা ননদ একসঙ্গে এসে থাকে, মানে 10 দিন রইলো, ওই চই করে বলবে অন্য জায়গায় যেতে না, কেউ যাবে না, সব চল রিনার বাড়িতে যাবো। এবার 5 ননদ চলে এলো, এবার আর এক ননদ বলছে যে তোরা গেছিলি, এবার কিন্তু আমি যাব, সেইবারে সেই ননদ আসেনি, এবার 6 ননদ। আমি বললাম আসো, বলে কোথায় ঘুমোবি, আমি বললাম যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, যে যেখানে পাবে ঘুমিয়ে পড়বে, মানে এরকম ব্যাপার।
পারিবারিকভাবে থাকতে ভালোবাসো এবং এভাবেই থাকো। দুজনের যে মিষ্টি একটা দাম্পত্য আছে, ঝগড়া অভিমান তো চলবেই, সেটাও ভালো থাকো। এবং দিদি আরো ছবি নিশ্চয়ই দর্শকরা অপেক্ষায় করছে এবং কলকাতার দিকে সে ছবি অনেকেই দেখতে চাইবেন, তো তাদের কি বলবে? নিশ্চয়ই নিশ্চয়ই, ছবি তো করবই, আর ছবি করতে হবে, বাংলা ছবি করতে হবে। আর হ্যাঁ, কলকাতার দিকে তো অবভিয়াসলি করব, আর গ্রামেও একটু দেখুক, কলকাতাও দেখুক, সব মিলিয়েই থাকবে আর কি।